এখন আমি দীর্ঘ পর্যায় সারণীতে যেটা এখন আধুনিক যে পর্যায় সারণী সেটাতে কোনো একটা মৌল ঠিক কোথায় আছে, মানে কোন ব্লকে আছে, কোন পর্যায়ে আছে, কোন আহ, শ্রেণীতে রয়েছে, সেটা কিভাবে নির্ণয় করব। যদি প্রথম আমার জানতে হবে তার পারমাণবিক ক্রমাঙ্কটা। এবার পারমাণবিক ক্রমাঙ্কটা জানলে মৌলটা কোথায় রয়েছে পর্যায় সারণীর, আমরা সেটা কিভাবে বার করব। দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে যে পর্যায় সারণীর কোন ব্লকে মৌলটা আছে সেটা আগে আমাদের বার করতে হবে। ঠিক আছে, তার জন্যে প্রথমে আমাদের মৌলটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। শেষ ইলেকট্রন বিন্যাস করে তারপরে দেখতে হবে যে শেষ ইলেকট্রনটা কোন উপকক্ষে যাচ্ছে। ঠিক আছে, যে উপকক্ষে যাবে ব্লক সেই ব্লকে হবে আমাদের। তোমরা দীর্ঘ পর্যায় সারণীতে দেখো 4টে ব্লক, এস, পি, ডি আর এফ। তাহলে এবার এস উপকক্ষে যদি শেষ ইলেকট্রনটা ঢোকে তখন সেটা এস ব্লক মৌল। যেমন ধরো ম্যাগনেসিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12। ঠিক আছে, এবার 12 ম্যাগনেসিয়াম যখন, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে শেষের যে ইলেকট্রনটা সেটা কোন কোন উপকক্ষে ঢুকলো না, এস উপকক্ষে। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে এস ব্লক মৌল হলো। এবারে সেরকম ধরো পটাশিয়াম 19 পটাশিয়াম, আবার সাজাও 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এটাও কি এস ব্লকের শেষে ঢুকেছে ইলেকট্রন, একটা ইলেকট্রন ঢুকেছে এস ব্লকের শেষে, মানে এস উপকক্ষে, তাহলে এটা এস ব্লক মৌল। তাহলে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম তোমরা এবারে পর্যায় সারণীটা দেখো, দীর্ঘ পর্যায় সারণী নিয়ে বসেছো নিশ্চয়ই। দেখো যে এইটা আছে 2 নম্বর শ্রেণীতে, এটা আছে 1 নম্বর শ্রেণীতে, কিন্তু এস ব্লকে দুটোই শেষ ইলেকট্রন এসে ঢুকেছে, সুতরাং এস ব্লক মৌল। আবার দেখো, শেষ ইলেকট্রনটা যদি ডি উপকক্ষে ঢোকে তাহলে সেটা ডি ব্লক মৌল। যেমন ধরো আয়রন 26Fe, 26Feর 1s2, 2s2, 2p6 10টা হলো, 3s2, 3p6 18টা হলো, 4s2 20টা হলো, 3d6 তাহলে 26টা। ঠিক আছে, 26টা ইলেকট্রন। এবারে শেষ ইলেকট্রনটা ঢুকেছে ডি অরবিটালে, ডি উপকক্ষে, তাহলে এটা ডি ডি ব্লক মৌল। সিমিলারলি ধরো স্ক্যান্ডিয়াম 21, আবার এরমভাবে সাজাও ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 এর পরে কি আসবে 4s2, 3d পরে আসে তো 4s2, 3d1। ঠিক আছে, 4s2 অবধি 20টা ক্যালসিয়াম, তারপরে 21টা হলে 3d1। 3d1 হলে শেষ উপকক্ষ আমার ডি, তাহলে এটা ডি ব্লক মৌল। তাহলে আয়রন আর স্ক্যান্ডিয়াম আমার ডি ব্লক মৌল। আবার সিমিলারলি আবার দেখো, শেষ ইলেকট্রনটা যদি পি উপকক্ষে প্রবেশ করে তখন সেটা হচ্ছে পি ব্লক মৌল হবে। যেমন ধরো নাইট্রোজেন 1s2, 2s2, 2p3 কোন উপকক্ষে শেষে ঢুকেছে না, পি উপকক্ষে, তাহলে পি ব্লক মৌল। 17 ক্লোরিন 1s2, 2s2, 2p6 10টা হলো, 3s2 12টা আর 2 17টা, 17 ক্লোরিন, তাহলে কোন উপকক্ষে শেষে ঢুকেছে, পি উপকক্ষে, তাহলে পি ব্লক মৌল ক্লোরিন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এস পি, এস না পি না ডি, প্রথমে আমরা ব্লকটা নির্ণয় করলাম। এবারে পর্যায় কিভাবে, সেটা কোন পর্যায়ে রয়েছে কিভাবে জানবো না, ইলেকট্রন বিন্যাস যখন করছি তখন সবশেষ যে কক্ষে ইলেকট্রনটা থাকে, প্রথমে প্রথম কক্ষ ভর্তি করলো, দ্বিতীয়টা করলো, তৃতীয়টা করলো, এবার যে কক্ষটাও শেষ কক্ষ সেখানে মানে সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা যেটা হবে সেইটাই তত নম্বর পর্যায়ে মৌলটা অবস্থান করবে। কেমন, তার মানে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা দেখব যে সবথেকে বাইরের কক্ষটার সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11, এবারে 1s2, 2s2, 2p6 10টা হলো, 3s1। ঠিক আছে, তাহলে এটা এস ব্লক মৌল। আর কি না, এটা সব থেকে শেষ কক্ষ কোনটা, 1 2 3 নম্বর কক্ষটা সব মানে শেষ ইলেকট্রনটা 3 নম্বর কক্ষে ঢুকেছে, সুতরাং 3 হবে ওর পর্যায় সংখ্যা, মানে 3 নম্বর পর্যায়ে সোডিয়াম আছে। 3 নম্বর কক্ষটা শেষ কক্ষ, সুতরাং সোডিয়াম 3 নম্বর পর্যায়ে থাকবে। আবার দেখো ক্যালসিয়াম 1s2, 2s2, 2p6 10টা, 3s2, 3p6 18টা আর 2 4s2 20টা, কোনটা শেষ কক্ষ, 4 নম্বর কক্ষ শেষ কক্ষ, সর্বশেষ কক্ষ 4, সুতরাং ক্যালসিয়াম 4 নম্বর পর্যায়েতে থাকবে। ওকে, আবার দেখো 29 কপার। ঠিক আছে, কপার 1s2, 2s2, 2p6, 3s2, tp6, 4s2 অবধি 20টা, বুঝেছো, তারপরে 3d9 29টা হলো। তাহলে ওর শেষ কক্ষ কোনটা, শেষ কক্ষ কিন্তু 4, 3 এর শেষে ঢুকেছে
কিন্তু শেষ কক্ষ হচ্ছে 4 নম্বর কক্ষ। 3 নম্বরের পরে তো 4 নম্বর। তা শেষ কক্ষ আমার তোমরা তখন 3 করে দিও না কিন্তু। শেষে যেটা ইলেকট্রন শেষে যেটাতে ঢুকেছে সেটাতে নয়। যেটা ওর সবথেকে বাইরের কক্ষ যেটা ওর যে পরমাণুটার সবথেকে বাইরের কক্ষ যেটা এখানে হচ্ছে 4 নম্বর কক্ষটা সবথেকে বাইরের কক্ষ। সুতরাং ও 4 নম্বর কক্ষে ইলেকট্রন 3 নম্বর কক্ষে যদি প্রবেশ করে কিন্তু মানে শেষ ইলেকট্রন যদিও 3 নম্বর কক্ষে প্রবেশ করেছে কিন্তু এর শেষ কক্ষটা হচ্ছে 4 নম্বর কক্ষ। সুতরাং কপার 4 নম্বর পর্যায়ে থাকবে। তাহলে তোমরা দেখে নাও, দেখো পর্যায়ে 4 নম্বর পর্যায়ে রয়েছে ডি ব্লকে 4 নম্বর পর্যায়ে। এরপরে শ্রেণীটা কি করে বের করব? শ্রেণী জানার জন্যে আমাকে ব্লকটা জানতে হবে। প্রথমে আমি তো ব্লক বার করে নিয়েছি। যদি এস ব্লক মৌল হয় তাহলে সবথেকে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে গ্রুপ সংখ্যা বা শ্রেণী সংখ্যা। এখানে দেখো ধরো ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2 সবথেকে বাইরের কক্ষ ওর কোনটা? প্রথম কথা হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল হলে সবথেকে বাইরের কক্ষে যটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার মানে শ্রেণী সংখ্যা। তো শেষ এস ব্লকে রয়েছে ওর 2টো ইলেকট্রন, তাহলে ও 2 নম্বর শ্রেণীতে আছে। ম্যাগনেসিয়াম তাহলে 2 নম্বর শ্রেণীতে থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে সবথেকে শেষ কক্ষটা 3 নম্বর কক্ষ এবং 3 নম্বর কক্ষতেই মোট 2টো ইলেকট্রন আছে, অতএব ম্যাগনেসিয়াম 2 নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, আবার ধরো পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এস ব্লক মৌল। এবার এস ব্লক মৌল হলে আমরা জানি যে শেষ কক্ষে যটা ইলেকট্রন থাকবে সেইটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা। শেষ কক্ষ 4 নম্বর শেষ কক্ষে একটাই ইলেকট্রন আছে, সুতরাং শ্রেণী সংখ্যা 1। এবার দেখো তোমরা পর্যায় সারণীতে দেখো যে 1 নম্বর শ্রেণীতে পটাশিয়াম রয়েছে। ওকে, আবার দেখো যদি পি ব্লক মৌল হয়, এটা এস ব্লক মৌলর ক্ষেত্রে যদি তুমি দেখো যে প্রথমে পি ব্লক বেরোচ্ছে, তখন কি যেহেতু এস এবং ডি ব্লক পূর্ণ করে তবে পি ব্লকে আসছে। তো প্রথমে তোমরা পর্যায় সারণী দেখো, প্রথমে এসে 2টো, তারপর ডিতে 10টা, তারপরে পি ব্লক মৌল, তাই না? তাহলে এসে 2টো ডিতে 10টা হলে মোট 12টা ইলেকট্রন আগে ঢুকে গেছে। পি ব্লকে ঢোকার আগে 12টা ইলেকট্রন ঢুকে গেছে আগে। ঠিক আছে, তাহলে এসে 2টা ডি এর 10টা মিলে মোট 12টা ইলেকট্রন আগে ঢুকে গেছে। তারপরে আবার পিতে যতগুলো ঢুকেছে সেইটাই হবে তার শ্রেণী সংখ্যা। ধরো 14 সিলিকন 1s2 2s2 করে 3s2 3p2, এই তো। এবারে দেখো এটা পি ব্লক মৌল। ওকে, এবার পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা জানি যে মোট আগে 12টা ঢুকে গেছে, এসে 2টো, ডিতে 10টা, আগে 12টা ঢুকে গেছে, তারপর শেষে পিতে কটা? 2টো, তাহলে 12 আর 2 14। তাহলে সিলিকন এবার তাকিয়ে দেখো তোমরা পর্যায় সারণীর 14 নম্বর শ্রেণীতে আছে। আবার 10 নিকেল 1s2 2s2 2p6, এটাও দেখো পি ব্লক মৌল। ওকে, পি ব্লক মৌল হলে আমরা কি জানি 12 প্লাস পিতে যতগুলো আছে তত, তাহলে 12 প্লাস 6 কত? 18। তাহলে নিয়ন সরি এটা এনই হবে, এনআই নয়, দাঁড়াও, এনআই হচ্ছে নিকেল, এটা নিয়ন এনই। তাহলে নিকেল ঢুকছে কত নম্বর শ্রেণীতে? না 18 নম্বর শ্রেণীতে। কেন ঢুকছে 18 নম্বর শ্রেণীতে? কারণ এ হচ্ছে পি ব্লক মৌল, শেষ ইলেকট্রনটা পিতে ঢুকেছে, সুতরাং পি ব্লক মৌল। আর আমরা জানি পি ব্লক মৌলের ক্ষেত্রে পিতে যটা ইলেকট্রন রয়েছে প্লাস 12টা ইলেকট্রন, মানে 12 আর 6 এখানে 18টা, সুতরাং 18 হচ্ছে ওর শ্রেণী সংখ্যা। ওকে, এবার যদি ডি ব্লক মৌল হয়, তা ডি ব্লক মৌলের ক্ষেত্রে শেষের এস উপকক্ষে যতগুলো ইলেকট্রন থাকে, এস উপকক্ষে সাধারণত 2টো থাকে, প্লাস ডি উপকক্ষে যতগুলো ইলেকট্রন প্রবেশ করে তাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা। তাহলে এস উপকক্ষে, তাহলে যদি ডি ব্লক মৌল হয় আমার, তাহলে এস উপকক্ষে 2টো, 2 প্লাস ডিতে মোট যতগুলো ইলেকট্রন আছে, ধরো ক্রোমিয়াম 1s2 2s2 করে সাজালে এবারে 3d4, এটা তো ডি ব্লক মৌল। 3d4 যখন, তাহলে 2 প্লাস 6 4, এসে আগে ভর্তি করে ডিতে এসেছে, ডিতে 4টে, তাহলে 2 প্লাস 2টো এসে 4s উপকক্ষে 2টো, 3dতে 4টে, মোট 6টা ইলেকট্রন, মোট মানে শ্রেণী সংখ্যা হবে তাহলে 6। ঠিক আছে, তাহলে ক্রোমিয়াম 6 নম্বর শ্রেণীতে রয়েছে। 29 কপার 1s2 2s2 করে আমরা দেখছি 4s2 3d9, তাহলে ডিতে কটা আছে? 9টা। কেমন? তার আগে ও ভর্তি করেছে, এস ব্লক ভর্তি করে এসছে, তাহলে এসে 2টো প্লাস ডি উপকক্ষে 9টা, মোট ইলেকট্রন হচ্ছে
11 মোট মানে শ্রেণী সংখ্যা হচ্ছে 11 তাহলে। ওকে, তাহলে এইভাবে আমরা কোন ব্লকে মানে ইলেকট্রন একটা মৌল পর্যায় সারণীর কোথায় ঠিক রয়েছে, তার অবস্থানটা ঠিক কোথায়, এইভাবে আমরা বার করতে